প্রিয় দর্শক, শিশুর অধিকার সমীকরণে বাংলাদেশ এর তৃতীয় পর্বে চ্যানেল 24-এর স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারাবি হাফিজ। আইন ও সালিশ কেন্দ্র এর উদ্যোগে আয়োজিত এই ধারাবাহিক অনুষ্ঠানের আজকে তৃতীয় পর্ব। এটি আমরা শিরোনাম করেছি কিশোর গ্যাং। এটি নিয়ে আলোচনা করতে চাই। এই অনুষ্ঠানটির অর্থায়নে ইউরোপিয়ান ইউনিয়ন এবং গবেষণায় চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ। আর শুরুতেই আমাদের সাথে যারা আলোচনা স্টুডিওতে উপস্থিত রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। রয়েছেন জনাব আবদুল্লাহ আল মামুন, তিনি পরিচালক শিশু সুরক্ষা কার্যক্রম সেভ দ্য চিলড্রেন, এবং রয়েছেন জনাব কাজী মাহফুজুল হক সুপন, তিনি সহযোগী অধ্যাপক আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা এই বিষয়টা কি, বাংলাদেশে কিভাবে ঘটে এবং এটা কিভাবে এত পপুলার একটা টার্মে পরিণত হলো সেটি নিয়ে আলোচনা করতে চাই। শুরুতে একটি এভি দেখে আসতে চাই। গলির ভিতরে এই ধরনের কৃষক অনেক বাইরে গেছে। এমন ছোট বাচ্চারা পিছনে বড় চাকু রাখে, হাম করে আগেই কোপ মারে, যে হ্যান্দে যায় হ্যান্দে কোবাইতে যায়, শরীর ঢেকে অস্ত্র শস্ত্র নিয়ে আমাকে হত্যার হুমকি দেয়। এই কিশোর গ্যাংটা অতিরিক্তই মানুষের ক্ষতি করতেছে। কিশোর গ্যাং যেটা আমরা বলি বা এই ধরনের অপরাধীমূলক যে কর্মকাণ্ড হয়, এখানে কোনো না কোনো অ্যাডাল্ট থাকে। সামাজিক সচেতনতা তৈরি করা না যায় তাহলে এই সংকটটা কিন্তু বাড়তেই থাকবে। জাতি যদি এখনই পদক্ষেপ নেওয়া হয়, আগামী দিনে এটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই। আপনারা জানেন আমাদের জনগোষ্ঠীর 60% শিশু, এবং এই শিশুরা ভবিষ্যতের বাংলাদেশ কোথায় নিয়ে যাবে এটা তাদের উপরে নির্ভর করে। এখনকার পলিসি যারা মেক করছে তারা তাদেরকে কিভাবে দেখতে চায়, কোন পর্যায়ে দেখতে চায়। জনাব আবদুল্লাহ মামুন, আপনার কাছ থেকে শুরু করতে চাই। এই যে কিশোর গ্যাং, এত পপুলার একটা টার্ম বাংলাদেশে কিভাবে উঠে আসলো? দেখুন, কৈশোরকালীন সময়টা যেটা, এটা তারুণ্যের একটা সময়, বাদ ভাগার সময়, একটা হিরোইজমের সময়, এবং নানাভাবে নিজেকে শো অফ করার একটা সময়। এবং খুব স্বাভাবিকভাবে এই সময়টা বাঁধ ভেঙে পরিবারের গণ্ডি ছেড়িয়ে পাড়া মহল্লায় আড্ডা, এটি কিন্তু একেবারে অনেক বছর আমরা যদি বলি যে বিগত দিনগুলোতে খুব স্বাভাবিক ছিল। কিন্তু এর সাথে যখন অপরাধ এবং রাজনীতি বা অপরাজনীতি যুক্ত হয়েছে, আপনি খেয়াল করবেন যে যখন 2017 থেকে আজকে 2024-এর শেষে দাঁড়িয়েছি, বলা হচ্ছে সারা দেশে 250-টিরও বেশি কিশোর গ্যাং রয়েছে, এবং নামে কিশোর গ্যাং। আমরা জানি 10 থেকে 19 বছরকে কিশোর কিশোরী বলা হয়, মনে হচ্ছে এরা সবাই কিশোর কিশোরী, কিন্তু তা নয়। এই কিশোর গ্যাংয়ের আসলে ফ্রন্ট লাইন আপনি দেখছেন, মুখ দেখছেন, স্ক্রিন দেখছেন, কিন্তু এটিকে যারা নিয়ন্ত্রণ করছে, এটির সুবিধা যারা নিচ্ছে, তাদের অপরাধে যারা আশকারা দিচ্ছে, নানাভাবে তাদের দ্বারা চাঁদাবাজি সহ নানা কাজ করাচ্ছে, তারা কিন্তু কিশোর নয়। অনুসন্ধানে উঠে এসেছে যে তাদের বয়স হচ্ছে, তারা সকলেই রাজনীতির সাথে জড়িত। আপনি দেখবেন 2023 সালের প্রতিবেদনে উঠে এসেছে ঢাকার 21 জন কাউন্সিলর সরাসরি এই কিশোর গ্যাং যারা রয়েছে তাদেরকে পৃষ্ঠপোষকতা করেন এবং তাদেরকে ব্যবহার করেন। ফলে এই কিশোর গ্যাং শুনতে মনে হচ্ছে শিশু কিশোরদের বোধহয় একটা ছেলে খেলার বিষয়। এটি বাংলাদেশের যে রাজনৈতিক অবক্ষয়, ক্ষমতার অপব্যবহার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার তার একটি আমরা বলবো যে সহজ উপায়। কারণ আমরা হয়তো পরের অংশে আলাপ করব, বাংলাদেশে যে প্রচলিত আইন রয়েছে সেই আইনে কিশোরদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে। ফলে কিশোর গ্যাং বলতে আসলে যেটি বোঝা যায়, এটা অপরাধের সাথে শিশু কিশোরকে ব্যবহার করা হচ্ছে, যেখানে আসলে শিশু কিশোররা বা যারা এখানের সাথে যুক্ত রয়েছে তাদের হাতে অপরাধটি সংগঠিত হচ্ছে। কিন্তু দায়ের যে প্রশ্নটি আপনি বলবেন সেটি আরও দাবি রাখে যে পরিবার বা এই বয়সে শিশু কিশোরদের আমাদের যা দেওয়ার কথা ছিল, খেলার মাঠের দেওয়ার কথা ছিল, তাদেরকে বিকল্প বিনোদন দেওয়ার কথা ছিল, শিক্ষা, কর্মমুখী শিক্ষা, যারা স্কুলে কলেজে যেতে পারছে না তাদের জন্য আসলে বিকল্প আয়ের ব্যবস্থা, গঠনমূলক কিছু, কিংবা সার্বিকভাবে যদি আপনাকে বলি যে একজন শিশু কিশোরের সামনে রোল মডেল, এই কোনো কিছুই আমরা কিন্তু কোনো জায়গা থেকে দিতে পারিনি। কাজী মাহফুজুল হক সুপন, এটা আপনার কাছ থেকে জানতে চাই। বলা হচ্ছে যে এটা বাংলাদেশে সামাজিক রাজনৈতিক অবক্ষয়, কোনো কোনো ক্ষেত্রে সাংস্কৃতিক অবক্ষয়ও বলা হচ্ছে। আসলে এর দায় কার, কিভাবে দেখেন? আমাদের দেশে গ্যাং শব্দটাকে আমরা ধরিয়ে নিচ্ছি যারা অপরাধমূলক কাজে জড়িত। গ্যাং কিন্তু ভালো কাজও করেছে আমাদের দেশে, না? যেমন আমেরিকান রেভলিউশনে বোস্টন যে স্ট্রিট গ্যাংগুলো ছিল, এদের একটা বড় পজিটিভ ভূমিকা ছিল সেই। তারপর আমরা যেটাকে বলি গ্যাংস্টার র্যাপ, নিউ ইয়র্কে যে কৃষ্ণাঙ্গ ছেলেমেয়েরা, সাবারবিয়া যারা থাকতো, তারা খেয়াল করলো যে তাদের সমবয়সী শ্বেতাঙ্গ ছেলেমেয়েরা যেগুলো করতে পারছে তারা সেগুলো করতে পারছে না। তখন তারা নিজেরা কিভাবে প্রতিকার পাওয়া যায়, তারা নিজেরা নিজেদের মধ্যে একটা
বন্ড তৈরি করে নিল, এটাই পরে গ্যাং হলো এবং আর অনেক ভালো কাজও করেছে। কিন্তু আমাদের দেশে এখন আমাদের ছেলেমেয়েরা, আমরা কিশোর গ্যাংয়ে যারা সদস্য, আমরা ধরে নিতে পারি 11-12 থেকে 16-17 এই বয়সটা। তো এই বয়সন্ধিকাল বললে আমরা এই সময় কিন্তু আমরা চাই যে আমার ভয়েসটা কেউ শুনবে, আমি কিছু একটা বলতে যাচ্ছি, কিন্তু এই শোনার লোকটা কিন্তু নাই। তো আমার বয়সী ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, আমি দারিদ্র্যের কারণে হোক বা আমার একটা ভঙ্গুর পরিবারে আমি সদস্য সেই কারণে হোক, আমি সেটা পড়াশোনা কিন্তু একটা আমার অভিব্যক্তি প্রকাশের একটা মাধ্যম, বা আমার উনি যেটা বললেন যে খেলার মাঠ নাই, সেটাও কিন্তু একটা মাধ্যম নিজকে প্রকাশ করা, সেই সুযোগগুলো আমি পাচ্ছি না। তখনই কিন্তু একটা একই রকমের পরিচিতি যাদের আছে, আমরা বলি একটা আইডেন্টিটি থাকে, কমন আইডেন্টিটি এদের, হয়তো বয়স কম এদের, একই বয়সের, বা এরা একই অর্থনৈতিক শ্রেণীর সদস্য, বা ভৌগোলিক থাকতে পারে যে এরা একই এলাকার লোক, তখন তাদের মধ্যে একটা সংঘ তৈরি হয় এবং ওদের মধ্যে কিন্তু নিজস্ব কতগুলো নিয়মকানুন থাকে, ইন্টারনাল রুল, যে আমরা এইভাবে মানব। কিছু লোক আছে এদের মধ্যে থেকে কাউকে টেনে নেবেন, উনি যে অপরাধগুলো করছেন সেগুলোকে তাদের দিয়ে করাবেন। কারণ এই কালচারটা কিন্তু উন্নত দেশ থেকে আসছে, যে অল্প বয়স্করা যখন অপরাধ করে শাস্তি কম, এবং এদেরকে এটা শেখানো হয় যে তুমি শাস্তি তোমার কম হবে। এরা যদি ধরাও পড়ে যায় এদের শাস্তি কম, কিন্তু এটার বেনিফিট খুব বেশি, যে তাকে দিয়ে যদি ড্রাগ ক্যারি করানো যায় বা কোথাও তাকে দিয়ে যদি চাঁদাবাজি করানো যায়, তাহলে কিন্তু তাদেরও সুবিধা, এই বাচ্চাগুলোর জন্য সুবিধা হচ্ছে, তারা ধরা পড়ে গেল, তাদের জন্য শাস্তি কম। এটা একটা দিক। এখন আপনি যেটা বললেন যে দায়ী কারা, এটা কিন্তু আমরা সার্বিকভাবে আমরা সবাই দায়ী। একটা হচ্ছে আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি আমরা তৈরি করেছি এদেরকে ব্যবহার করার, সেটা একটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এটা সার্বজনীন করতে পারি নাই আমরা, যে এখানে পড়াশোনার মধ্যে কোনো আনন্দ নাই, ছেলেমেয়েরা পড়াশোনা আনন্দ পাচ্ছে না, কারণ পড়াশোনার চাপ এত বাড়িয়ে ফেলেছি আমরা, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে পরিবারের বাবা মারা যে পরিমাণ সময় দেওয়া উচিত ছিল ছেলে মেয়েদের, সেটা তারা দিতে পারছেন না, চাকরির কারণে, অন্য কোনো কারণে, বা তার ওই যোগ্যতা নাই, যেটাকে আমরা বলি প্যারেন্টহুড, এই জিনিসটা ওনার নাই, তার খেলাধুলার জায়গা নাই। তারপরে বৈদেশিক সংস্কৃতির যে আগ্রাসন, যেটা ইন্টারনেটের মাধ্যমে আসছে আমাদের দেশে, সেগুলোকে আমরা যথাযথ তদারকি করতে পারি নাই, সেগুলো একটা কারণ। আমাদের যে আইনগুলো আছে সেই আইনগুলোর অনেক দুর্বলতা আছে। যেমন একটা দুর্বলতা যে আমাদের শিশু আইন, যেটা আমরা আন্তর্জাতিক যে শিশু অধিকার সনদ, ওখান থেকে আমরা দেখে আমরা 18 বছর করে দিয়েছি শিশু। এখন এটা সাংস্কৃতিকভাবে খুবই প্রাসঙ্গিক। বাংলাদেশে 18 বছরের একটা ছেলে, সে কিন্তু অনেক ম্যাচিউরড। এখন তাকেও যদি আমরা শিশু হিসাবে ট্রিট করি, এটা অনেক উৎসাহিত হবে ওই ধরনের অপরাধগুলো করার জন্য। স্যার একটু আগে বলছিলেন, এবং সামাজিক বা পারিবারিক কাঠামো যেটি রয়েছে, সেই কাঠামোর মধ্যে কি কিশোর গ্যাং হয়ে ওঠার বা এই গ্যাংয়ের মধ্যে জড়িয়ে যাবার কোনো টেন্ডেন্সি বা উপাদান আছে বলে আপনার মনে হয় কিনা? কিছু উপাদান, খুব আমি বলবো না যেটি বড় রকমের কোনো উপাদান, কিছু উপাদান আছে যেটি কিছুটা স্যার বলেছেন যে অবহেলা, অভিভাবক বা পরিবারের বড়দের যে দায়িত্ব পালন করার কথা, নানা যুক্তি থাকতে পারে, আমরা কর্মজীবী হয়ে গেছি অন্যান্য, কিন্তু যে আমরা বলি যে যখন কৈশোরকালীন শিশু যখন কৈশোরে যায়, তার কিন্তু মনস্তাত্ত্বিক চাহিদা বাড়ে, নিজে একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে, এবং এই পরিবর্তনটা যেমন দৈহিক তেমনি মানসিকও, নানা রকম হরমোনাল পরিবর্তন হয়। সেই সময়টা কোয়ালিটির সময় যদি দিতে না পারি, তখন সে কিন্তু যুক্ত হয় তার মতো সমবয়সী অন্য কিশোরদের সাথে, এবং তখনই এই গ্যাংটা যুক্ত হয়। সেটি স্যার যেমন বলছেন যে একসাথে যুক্ত হওয়া খারাপ নয়, কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে কোথায়? যদি সে যুক্ত হয়ে খেলার মাঠে যেতে পারতো, যদি সে সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে পারতো, যদি সে গাছ লাগাতে পারতো, এর কোনো কিছুর ব্যবস্থা কিন্তু যেটি আপনি বলছেন যে আমরা দিতে পারছি না। ফলে সে গলির মুখে বসে যখন আড্ডা দিচ্ছে, শুরুটা কিন্তু এখান থেকে হচ্ছে, 2-4 জন সিগারেট দিয়ে শুরু করছে, কিংবা একটি কিশোরী মেয়েকে হেঁটে যেতে দেখলে সে তাকে যৌন হয়রানি করছে। তার কাছে কিন্তু এটা বয়ঃসন্ধিকালীন সময়টাতে মনে হচ্ছে একটা অ্যাডভেঞ্চার, একটা কিছু, কিন্তু এর সাথেই কিন্তু ছোট ছোট অপরাধের সাথে যুক্ত হচ্ছে। কেউ এসে প্রতিবাদ করছে, মারধর করছে, তখন সে খোঁজে যে আমি কি করে ক্ষমতা দেখাতে পারবো। এবং এই ক্ষমতা নিয়ে যারা বসে আছেন, আমাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, আমাদের ক্ষমতা কাঠামো, তখন তারা দেখেন যে আমি যদি এখান থেকে 5 জনের ভেতর থেকে, এই গ্যাং থেকে একজনকে
পেছন থেকে যদি তাকে একটু আমি সহযোগিতা করি আমারও কাজ হবে, তার ইচ্ছেটাও। এই ট্র্যাপটা কিন্তু এরকম এই জায়গা থেকে। কাজে আপনি যদি সেই জায়গাটা খোঁজেন যে আমরা এটাকে কি করতে পারি, তাহলে দুটো জায়গা। একটি হচ্ছে আসলে গঠনমূলক, কৈশোরকালীন গঠনমূলক কার্যক্রম, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে যেমন হতে পারে, এলাকাতেও হতে পারে। আজকে দেখুন আপনি সেই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, আপনার ভাল লাগছে না, আপনি গিয়ে পাড়ার সেই সাংস্কৃতিক ক্লাবে বসে কতক্ষণ হারমোনিয়াম বাজালেন বা টেবিল টেনিস খেললেন, যেটা করেন, সেগুলো কিন্তু হচ্ছে না। এটি একটি দিক। তার চাইতে বড় দিক হচ্ছে যারা এই যে নানাভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদেরকে ব্যবহার করছে যারা, তো তাদেরকে আসলে ওই শুধুমাত্র সাইনবোর্ডটা হচ্ছে কিশোর গ্যাং মনে হচ্ছে এরকম, কিন্তু তাদেরকে, তারা যখন গ্রেফতার হচ্ছে, তারা যখন কোথাও তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, যারা পৃষ্ঠপোষকতা করছে কিংবা যারা চাঁদাবাজি করছে, সেই চাঁদার টাকাগুলো যেখানে যাচ্ছে, কাজেই এগুলো চিহ্নিত করা আছে। আপনি গণমাধ্যমের রিপোর্ট দেখলে দেখবেন, পুলিশের প্রতিবেদনে রয়েছে। এই বিমুক্ত করা, অর্থাৎ কিশোরদের সাথে আসলে রাজনৈতিক বা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের যে যুক্ততা, এটিকে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে বিযুক্ত করতে হবে। মূল সামাজিক স্রোতধারায় আমাদের এই সন্তানদেরকে কিভাবে ফেরানো যায়, এটা একটি প্রশ্ন। আর আইনের ফাঁক ফোকরগুলো আসলে কী রকম, সেক্ষেত্রে আপনাদের সুপারিশ সেবা কী? কিশোর গ্যাংয়ে যারা অপরাধমূলক কাজ করছে, এদেরকে অপরাধ হিসেবে চিহ্নিত করাটা এটা কিন্তু খুব ভালো লক্ষণ না আমাদের জন্য। এরই এদেশের ভবিষ্যৎ। এবং এই ধরনের ছেলে মেয়েদের পুনরায় সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার অনেক রকমের ব্যবস্থা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আছে, যেগুলো আমরা করতে পারি। যে একটা হচ্ছে নতুন কেউ যাতে এই গ্যাংয়ে না আসে, সেজন্য এদেরকে ব্যস্ত রাখা, যে সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ড যেটাকে আমরা বলি। যেমন এখন যে স্কাউট মুভমেন্ট, আমরা ছোটোবেলায় স্কুলে ছিল কাপ স্কাউট, বয় স্কাউট, রোভার স্কাউট, বিএনসিসি করা। ইউনিভার্সিটিগুলোতে আগে বিএনসিসির কার্যক্রম ছিল, প্রচুর ছেলে মেয়ে এখানে পার্টিসিপেট করতো। এখন কিন্তু এটা, এই প্রবণতা অনেক কমে গেছে। সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে কেন। কিশোরকালীন এই বয়সটার মধ্যে যদি অন্যান্য দেশ যেমন সাউথ কোরিয়া এটা আছে, সিঙ্গাপুরে এটা আছে, যে এদেরকে একটা ট্রেনিংয়ের মধ্যে নিয়ে যাওয়া কিশোরদের, যে দেশ রক্ষার ক্ষেত্রে, দেশপ্রেম জাগ্রত হওয়ার ক্ষেত্রে যাতে এরা সক্রিয় থাকে এবং ফিজিক্যালি এরা ফিট থাকে, সেরকম একটা জায়গা বাংলাদেশে এটা অভাব অনেকেই বলেন। আমরা অনেক সময় বলি বাধ্যতামূলক সামরিক শিক্ষা। হ্যাঁ, এটাও একটা চমৎকার উপায়। এটা অনেক দেশে আছে। বা ইউরোপের ওয়েলফেয়ার যে ডেভেলপমেন্ট স্টেটগুলোকে আমরা যেগুলোকে বলি আর কি, ডেমোক্রেসি, ওয়েলফেয়ার ডেমোক্রেসি, ওদের দেশেও কিন্তু এগুলো আছে, যে বাধ্যতামূলক সামরিক শিক্ষা বা বেয়ার গ্রিলস যেগুলো শেখায়, সার্ভাইভাল ট্রেনিং, এগুলো কিন্তু খুব কাজে আসে এদের যে স্বাভাবিক জীবনে ফেরত আসার জন্য। যেমন ইংল্যান্ডে যদি একটা বাচ্চা হঠাৎ করে টিচাররা দেখলো সে স্কুলে আসছে না, তার প্রথম সোশ্যাল সার্ভিসের সাথে যোগাযোগ করে। ওরা ওই বাচ্চাটার ফ্যামিলিতে যায়, পরিবারে গিয়ে জিজ্ঞেস করে যে তোমার ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে না কেন। তো এই জিনিসটাও কিন্তু আমরা ধীরে ধীরে করতে পারি, যে হঠাৎ করে ড্রপ আউট, স্কুলে যাচ্ছে না, কেন যাচ্ছে না সে। এরপরে একজন প্রবেশন অফিসার বা এই জাতীয় কোনো কর্মকর্তাকে আমরা করতে পারি, তার সাথে ট্র্যাক করতে পারি, এবং উনি তার খোঁজখবর রাখতে পারেন। এবং এই জন্য একটা ন্যাশনাল ডাটাবেস থাকাটা কিন্তু খুব জরুরি, যে একবার যে আইনের সংস্পর্শে আসবে ডাটাবেজে তার নাম চলে যায় এবং তাকে সার্বক্ষণিক একটা মনিটরিংয়ের মধ্যে রাখা। এবং এখানে কিন্তু এগুলি যে খুব ব্যয়বহুল তা না, ইদানিং কিন্তু অনেক উন্নত প্রযুক্তি আছে, যেমন ডিজিটাল ট্যাগ দিয়ে দেওয়া একটা, হ্যাঁ, যেটা অনেক সময় চোখেও পড়বে না, হাত একটা ব্রেসলেটের মতো। ও যেখানেই যাক, ওই প্রফেশনাল অফিসার কিন্তু বুঝতে পারছেন সে এখন কোন জায়গায় আছে, তাকে হয়তো বলে দেওয়া হয়েছে তুমি এর বাইরে কিন্তু যাবা না, তুমি এই এলাকার মধ্যে থাকবা। তখন সে উনি ঘরে বসে অফিসে বসে মনিটর করতে পারছেন। এবং সে যদি ওই এলাকা থেকে বাইরে চলে যায়, উনি কিন্তু আবার একটা সিগন্যাল পাচ্ছেন যে আমি যার উপরে নজরদারি করছি সে আমার যে নির্দেশ সেটা অমান্য করেছে। তো এই জিনিসগুলো যারা আইনের সংস্পর্শে একবার আসছে, আমরা যদি তাদেরকে এইভাবে তদারকির মধ্যে আনি এবং তাদেরকে ওই ধরনের শিক্ষা আমরা দেই, এবং এখানে কাউন্সেলিংটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে। কিশোর গ্যাং বাংলাদেশে কিভাবে এর উত্থান এবং কিভাবে তারা আসলে রাজত্ব করে যাচ্ছে, কিভাবে এটি আইন শৃঙ্খলা বাহিনীও কিভাবে নজর দিচ্ছে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আইনের ফাঁকফোকর নিয়ে কি একটু বলবেন আপনারা, যে আইনের ফাঁকফোকরটা আসলে কোথায় এবং সেই জায়গায় নজর দেওয়ার সময় আসছে কিনা? আমরা একটু আগে যে এভিটা দেখছিলাম, সেখানে একজন মুরব্বী মানুষ তিনি বলছিলেন যে এখনই যদি এটাকে নিয়ন্ত্রণ করা না যায়, বাংলাদেশের ভবিষ্যতে দুঃখ আছে। যে গ্যাং আমাদের দেশে সুপরিচিত হয়েছে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য। এখন এই বয়সের শিশুরা, আমি শিশুই বলবো যেহেতু 18-র নিচে আমরা ধরে নিচ্ছি, এরা অপরাধ করতে পারে কিনা। আমাদের যে মূল আইন পেনাল কোড, সেখানে বলা হয়েছে 7 বছরের নিচে যারা অপরাধ করবে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। স্যার এটা এখন 9 বছর করেছে। হ্যাঁ, আচ্ছা, আর একটা হচ্ছে 12 বছর। হ্যাঁ, 9 থেকে 12-র মধ্যে যারা আছে, যদি যারা এটি নিয়ে কাজ করেন, তারা যদি দেখেন যে না, তার যে কর্মকাণ্ডের পরিণতি সম্পর্কে
সে বুঝতে পেরেছিল তখন সেটা অপরাধ বলে গণ্য হবে। এখন আমাদের শিশু আইনে 18 করে দেওয়া হয়েছে, সেটা যে 18 বছর এর নিচে কেউ যদি কোনো ক্রাইম করে তাহলে শিশু আদালতে এটা যেতে হবে। এই আইনগুলোর মধ্যে একটা সমন্বয় থাকা দরকার যে ক্রিমিনাল রেসপন্সিবিলিটি কোন বয়সে গেলে আমরা এটাকে ক্রিমিনাল লায়াবিলিটি তার উপর আমরা দিতে পারবো, এটা একটা করতে হবে। আরেকটা হচ্ছে যে আমাদের দেশে এই যে আমরা যখন এই বাচ্চাগুলোকে আইনের সংস্পর্শে আসে এবং যখন আমরা তাদেরকে কোথাও অন্তরীণ রাখি, সেখানে আমরা কিভাবে রাখছি, এটা খুব দুর্ভাগ্যজনক যে ডিভিশন যে ধারণাটা আমাদের দেশে রাজনৈতিকভাবে প্রয়োগ করা হয়। এই ধারণাটা প্রথম দিয়েছিলেন আজ থেকে প্রায় 100 বছর আগে একজন ক্রিমিনোলজিস্ট এডউইন ই সাদারল্যান্ড, যে যারা অপরাধ করবে এক এক ধরনের অপরাধীকে এক এক জায়গায় রাখতে হবে। যারা চুরি করেছে তারা এক জায়গায়, যারা ডাকাতি করেছে তারা এক জায়গায়। আমরা যে সবাইকে একসাথে রাখি, ওই চোরও ডাকাতি করা শিখবে। তো এটা আমাদের দেশে আমরা অ্যাপ্লাই করেছি কিভাবে, যিনি রাজনীতিবিদ উনি একটা কম্বল, একটা বালিশ বা এই জাতীয় কিছু একটা জিনিস বেশি পাবেন। আমরা ওই আসল জায়গাটা কিন্তু যাইনি, যে কারণে এসেছিল। তো এদেরকে আমরা কোথায় রাখছি, এদেরকে আমরা শাস্তি না দিয়ে আমরা প্রবেশনে যে পাঠাবো, ওই অত সংখ্যক প্রবেশন অফিসার আমাদের না। এটা একটা আইনের একটা বিরাট দুর্বলতা। আইনের একটু দুর্বলতা বলবো না, আইনের যে বাস্তবায়নের দুর্বলতা এবং প্রবেশন অফিসারদের যে দায়িত্ব, আমাদের দুই আইনে ভিন্ন ভিন্ন সেট অফ রুলস ঠিক করা হয়েছে। আমাদের শিশু আইন একরকম, আর আমাদের যে পেনাল কোড না, যে প্রবেশন অফেন্ডার্স অর্ডিন্যান্স, এই দুইটার মধ্যে কিন্তু একটু সংঘর্ষ আছে। এগুলোকে ঠিক করতে হবে। কারাগারে যারা কয়েদি তারা কি অবস্থায় থাকবেন, শিশুদের ক্ষেত্রে কিন্তু এরকম রুলস আছে কতগুলো, যে আমরা যদি সে বড় ধরনের অপরাধ না করে আদালত তাকে আমরা কারাগারে না পাঠিয়ে অন্য কোনোভাবে আমরা তাকে বাইরে রাখতে পারি কিনা। সে পড়াশোনা করবে, একটা বিশেষ জায়গায় সে হাজিরা দিয়ে যাবে দিনের কোনো একটা সময়, এটাকে আমরা বলি প্রবেশন সিস্টেম। এই জিনিসটাকে যদি আমরা ইফেক্টিভলি এটাকে প্রয়োগ করতে না পারি, এই গ্যাংয়ে তারা ঢুকবে ঠিকই, আরো বড় অপরাধী হয়ে বের হবে। আমরা একদম শেষের দিকে, আপনি যদি আপনার সুপারিশ সহ যদি একটু যুক্ত করেন। আমরা যেটি বলছিলেন যে আইনের জায়গা থেকে এখন যেটি করা হয় সেটি হচ্ছে তাদেরকে আসলে শিশু আদালতের মাধ্যমে জেলে না পাঠিয়ে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। অনেক প্রশ্ন রয়েছে কিশোর উন্নয়ন কেন্দ্রগুলোর গুণগত মান নিয়ে সেই জায়গায়। তবে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আসলে এই কিশোররা তো আসলে বুঝে এটি সবসময় যে করে তা নয়। যেটি বলছি, তাদেরকে ব্যবহার করা হয় অনেক সময়, তারুণ্যের উদ্দাম, অনেক বিষয় থাকে। তো আসলে এই ধরনের অপরাধ করার ফলে তার জীবন, অন্যের জীবনের ক্ষতি তো সে করছে, তার জীবনটা কীরকম বিস্ময় হয়ে যেতে পারে, কি দুর্ভোগ তার জন্য অপেক্ষা করছে, এগুলো কিন্তু অন্য কিশোররা জানে না। সেইখানে গণমাধ্যম সহ আমার মনে হয় যে একটা বড় রকমের ভূমিকা। একজন কিশোরকে যখন কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছেন, আসলে তার ভবিষ্যৎ জীবনটা কিন্তু ওরকম সুখময় থাকছে না। বলা হচ্ছে সেখানে পড়াশোনার ব্যবস্থা করা হবে, পুষ্টি, বিকাশ সব কিছু নিশ্চিত করা হবে, বাস্তবে তা ঘটে না। বাস্তবে আসলে শুরু হয়ে যায় তার অপরাধ জীবনের একটা প্রাইমারি লেভেল সে শুরু করলো। সেখান থেকে বেরিয়ে এসে ওই যে যারা তাকে প্যাট্রোনাইজ করেছে তাদের সাথে আবার সে রিকানেক্টেড হয়ে বড় লেভেলের কোনো কিছুতে চলে যায়। কাজেই এই জায়গাটাতে আসলে সচেতন করতে হবে। আরেকটি লম্বা আলোচনা, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের সুপারিশ, আমাদের সুপারিশ হচ্ছে বন্ধ হবে কিভাবে? আমাদের সুপারিশ হচ্ছে পাড়া মহল্লায় আসলে পারিবারিকভাবে এবং সামাজিকভাবে আমরা বলছি যে শিশু সুরক্ষা বা শিশু কিশোর সুরক্ষার জন্য আমরা যে কথাটি বলি যে সামাজিকভাবে আসলে উদ্যোগ থাকতে হবে। আমরা যখন ফ্ল্যাটে থাকছি, আমরা যখন কোনো এলাকায় থাকছি, সেই জায়গায় শুধু আমার সন্তান নিরাপদে ঘরের ভেতর আছে এইটাতে শান্তি পেলে হবে না। বাকি যে এলাকার যে ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য কালেকটিভলি আমরা কিছু করতে পারছি কিনা। আমরা যে খেলার মাঠের কথা বলছি, আমরা সাংস্কৃতিক আয়োজনের কথা বলছি, এমনকি এটা তো একদিনে হয় না। প্রথম যখন গুটি গুটি পা ধরে আপনি দেখছেন 4 জন গলির মুখে বসে থাকে, তাদের অভিভাবকদের সাথে ডেকে কথা বলে বুঝিয়ে দেওয়া, কাজে এটিকে বাড়তে দেয়া যাবে না। এবং একইভাবে যারা বিশেষ করে যারা রয়েছেন রাজনীতি এবং আইনের প্রয়োগের জায়গা বলছি, সেই জায়গায় তাদেরকে কঠোর হতে হবে। আমি যদি মুখ ফিরিয়ে রাখি, আমি যদি মনে করি আমার সন্তান তো 6 তলার উপরে রুমের মধ্যে আছে, এগুলো আমার মাথা ব্যথা না, তাহলে এই কিশোরী কিন্তু পুরো সমাজের জন্য, আপনার আমার সবার জন্যই কিন্তু বড় রকমের বিস্ফোরা হয়ে যাবে। কাজে এটাকে সম্মিলিত একটা উদ্যোগ প্রয়োজন রয়েছে। এবং পাশাপাশি রাষ্ট্রের ভূমিকার কথা স্যার যেটা বলেছেন, আমি আবারও বলতে চাই যে আলাদা ধরনের সবার জন্য আসলে ওয়ান সাইজ ফিট ফর অল এখানে কাজ করবে না। কাজেই যারা কিশোরী রয়েছে বিশেষত এই ধরনের প্রবণতায়, তাদেরকে আইডেন্টিফাই করে তাদের জন্য কিছু কর্মসূচি নেয়া, তাদেরকে কি করে, তাদের আগ্রহের জায়গা আছে, নানা রকম হাতের কাজ শেখাতে পারে। যখন সে দেখুন এখানে ক্ষমতা এবং অর্থ জড়িত, তো আপনি যদি এই ধরনের
ছেলে মেয়েদের সাথে আমাদের নিজস্ব কর্মসূচি রয়েছে, মোবাইল সার্ভিসিংয়ে আমরা তারা টেক সেভি, খুবই টেকনোলজি বেসড কাজ করতে চায়। নতুন নতুন মোবাইল ডিভাইস এসছে, সেগুলোকে কি করে কাজ করে, কাস্টমাইজ করে, এরকম ছোট ছোট কাজ শিখিয়ে তাকে যখন আপনি একটা এই গলিতেই ছোট একটি দোকান করে বসিয়ে দিচ্ছেন, তার হাতে যখন মাসে 15-20 হাজার টাকা রোজগার হচ্ছে, সবার সাথে কানেক্টিভিটি হচ্ছে, দুটো জীবন কিন্তু ভিন্ন। এবং শেষ এখন স্বপ্ন দেখছে তার নিজের একটা দোকান হবে, একসময় আর চাকরি করবে না হয়তো ছোট জায়গা থেকে। কাজে তার স্বপ্নের রাস্তাটা, অনেকগুলো স্বপ্নের রাস্তা তার সামনে খুলতে হবে। দর্শক, আপনারা এই অনুষ্ঠান যারা দেখছিলেন, আপনারা জানেন যে শিশুর অধিকার সমীকরণে বাংলাদেশ এই আলোচনা অনুষ্ঠানের একটি পার্ট ছিল এটি, এবং এর জন্য আইন ও সালিশ কেন্দ্রকে ধন্যবাদ জানাই ব্যতিক্রম এই উদ্যোগের জন্য। আর অনুষ্ঠানটির অর্থায়নের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন এবং গবেষণার জন্য চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশকেও ধন্যবাদ জানাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন।